আমরা জানি যে ডিএনএ হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে প্রতিলিপিত হয়। অর্থাৎ ডিএনএ প্রতিলিপনের যে তিনটা পদ্ধতি আছে, অর্ধ সংরক্ষণশীল, সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল, তার মধ্যে যেটা হচ্ছে আমাদের সেমি কনজারভেটিভ হাইপোথিসিস, সেটা হচ্ছে সর্বগৃহীত। এবং বর্তমান সময়ে এটাই বিশ্বাস করা হয় যে ডিএনএ হচ্ছে কি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতেই প্রতিলিপিত হয়। অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে বলা হয়েছে যে একটি মাতৃ ডিএনএ থেকে যে নতুন দুটি অপত্য ডিএনএ বা নতুন দুটি যে ডিএনএ তৈরি হবে, তার মধ্যে একটি সূত্রক হবে কি মাতৃ ডিএনএ, অনুরূপ আরেকটা সূত্রক হবে হচ্ছে নতুন। তাহলে এই যে একটি সূত্র পুরাতন থাকবে এবং আরেকটা সূত্র হচ্ছে নতুন হবে, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল। অর্থাৎ এখানে মাতৃ ডিএনএ এবং নতুন ডিএনএ দুইটি অর্ধ অর্ধ আধা আধা একটা বিষয় আছে, দেখি এটাকে অর্ধ সংরক্ষণশীল বলা হয়। এবং আজকে আমরা সেটাই জানবো যে ডিএনএ কিভাবে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেটেড হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইম গুলো আসলে কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। তো একটা ডিএনএ এটা অনেক লম্বা একটা সূত্রক হয়, যার কারণে ডিএনএ এর কোনো সূত্রকের প্রান্ত থেকে রেপ্লিকেশনটা শুরু হয় না। কারণ প্রতি মিনিটে একটা ডিএনএ তে 500 থেকে 5000টি বেস পেয়ার খোলা সম্ভব। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের গতি খুবই কম থাকে, যার কারণে একটা সূত্রকের প্রান্ত থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু না হয়ে একটা লম্বা সূত্রকে বিভিন্ন জায়গায় একই সময়ে রেপ্লিকেশনটা শুরু হয়। এবং একই সময়ে রেপ্লিকেশন গুলো শুরু হয় দেখে এখানে রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য যে এনজাইম গুলো কাজ করে তাদেরকে বলা হয় রেপ্লিকেশন রেপ্লিকেশন কমপ্লেক্স, বা এটাকে বলা হয় হচ্ছে রেপ্লিজোম। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইম গুলো কাজ করে তাদের সবাইকে একসাথে বলা হয় কি রেপ্লিকেশন কমপ্লেক্স। এখন ডিএনএ একটা লম্বা ডিএনএ বা একটা দীর্ঘ ডিএনএ সূত্রকের রেপ্লিকেশনের জন্য তার বিভিন্ন জায়গায় একই সময় দেখা যাচ্ছে রেপ্লিকেশনটা শুরু হয়। আর ডিএনএ যে বিন্দুতে রেপ্লিকেশনটা শুরু হয় তাকে বলা হয় হচ্ছে ওরিক। তো ডিএনএ আমরা জানি যে ডিএনএ তে হচ্ছে কি দুইটা হেলিক্স থাকে এবং দুইটা হেলিক্স পরস্পরের মধ্যে প্যাঁচানো থাকে। তো যে ডিএনএ তে যে বিন্দুতে রেপ্লিকেশনটা শুরু হবে তার আগে হচ্ছে কি ডিএনএ এই পরস্পরে পেঁচিয়ে থাকাটা, অর্থাৎ ডিএনএ এই প্যাচটা খুলে যাওয়া লাগবে। তাহলে ডিএনএ যে বিন্দুতে রেপ্লিকেশনটা শুরু হতে যাচ্ছে সেই বিন্দুতে হচ্ছে কি আগে ডিএনএ বা সেই এরিয়াতে ডিএনএ প্যাচটা খুলতে হবে। আর এই প্যাচটা খুলতে একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে হেলিকেজ। হেলিকেজ এনজাইমের কার্যকারিতায় ডিএনএ দুটির প্যাচ খুলে যায় এবং তাদের মাঝে যে হাইড্রোজেন বন্ধন থাকে সেটা ভেঙে যায়। এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে যাওয়ার পরে এই ডিএনএ প্যাচ গুলো আবার পেঁচিয়ে যাওয়ার জন্য তারা আসলে নিজেদের চায়, তারা আবার পেঁচিয়ে যেতে চায়, কিন্তু তখন আরো একটা এনজাইম তাদেরকে পেঁচতে দেয় না, এবং সেই এনজাইমের নাম হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে টপো আইসোমারেজ এবং আদি কোষের ক্ষেত্রে গাইরেস। এই টপো আইসোমারেজ বা গাইরেস এনজাইম কি করে, ডিএনএ প্যাচ খুলে যাওয়ার পরে তাদেরকে আর নতুন করে প্যাচতে দেয় না। এবং তারা হচ্ছে নতুন করে যেরকম প্যাঁচাতে চায়, আবার ঠিক তাদের মাঝের হাইড্রোজেন বন্ধন গুলো ভেঙে যাওয়ার ফলে তারা আবার নতুন করে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে চায়। এবং সেটার বিরুদ্ধে হচ্ছে আরেকটা এনজাইম কাজ করে বা আরেকটা প্রোটিন কাজ করে, সেটার নাম হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি। এ কি করে, এ হচ্ছে নতুন করে হাইড্রোজেন বন্ধনও তৈরি করতে দেয় না। এখন তাহলে এই যে বেচারা দুটো হ্যালিক্স, তাদের মধ্যে তুমি হাইড্রোজেন বন্ধনও ভেঙে দিয়েছো এবং তাদেরকে আলাদাও করে দেওয়া হচ্ছে। তাহলে তাদের এখন কি হবে, এমতো অবস্থায় হচ্ছে কি আরএনএ প্রাইমেস চলে আসে। আরএনএ প্রাইমেস কি, মূলত আমরা তো ডিএনএ রেপ্লিকেশন করতে চাচ্ছি যে একটা হেলিক্স তার আরেকটা কমপ্লিমেন্টারি হেলিক্স এখানে তৈরি হবে, দুইটা হেলিক্সের জন্য দুইটা করে কমপ্লিমেন্টারি হেলিক্স তৈরি হবে। তাহলে আরএনএ প্রাইমেস এখানে কেন আসে, কারণ ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে সেই এনজাইমটা কাজ করার জন্য এখানে
যে হেলিক্স ধরে আমি হচ্ছে যে একটা হেলিক্স 3 প্রাইম টু 5 প্রাইম, এই হেলিক্সটার কমপ্লিমেন্টারি আরেকটা হেলিক্স এখানে তৈরি হতে হবে, এবং সেই হেলিক্সের যে নাইট্রোজেন বেস গুলো সেগুলো কিরকম হবে, 3 প্রাইম টু 5 প্রাইমের যে হেলিক্সটা আছে তার নাইট্রোজেন বেস গুলো কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্টারি একটা হেলিক্স এর পাশে তৈরি হবে। তো এই যে নতুন একটা হেলিক্স তৈরি হবে, এই নতুন হেলিক্স তৈরি করার জন্য এখানে একটা আহ আমাদের যে হেলিক্সটা সামনে রয়েছে তার কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস গুলো এখানে বসার জন্য একটা ছোট টেমপ্লেট বা ছাঁচের প্রয়োজন পড়ে। আর সেটা কি করে, সেটা হচ্ছে এখানে আরএনএ প্রাইমেজ করে। আরএনএ প্রাইমেজ এখানে এসে কি করে, আরএনএ প্রাইমেজ এখানে এসে একটা 10 থেকে 60 নিউক্লিওটাইডের একটা আরএনএ চেইন বা একটা আরএনএ তৈরি করে, এবং এই ছোট আরএনএ টাকে বলা হয় তখন আরএনএ প্রাইমার। এই আরএনএ 10 থেকে 60 নিউক্লিওটাইডের এই প্রাইমারটা হচ্ছে তার সামনে থাকা যে হেলিক্স তার নাইট্রোজেন বেস গুলোর কমপ্লিমেন্টারি একটা নাইট্রোজেন বেস বা একটা নাইট্রোজেন টেমপ্লেট বেজের টেমপ্লেট হিসেবে তৈরি হয়। এবং যখনই আরএনএ প্রাইমার তৈরি হয়ে যায় তখন ডিএনএ পলিমারেজের 3 নাম্বার যে এনজাইমটা ডিএনএ পলিমারেজ 3, এই এনজাইমটা চলে আসে এবং সে কি করে, সেই আরএনএ পলিমারেজের 3 নাম্বার কার্বনের কাছে এসে আরএনএ পলিমারেজের 3 নাম্বার কার্বনের কাছে এসে নাইট্রোজেন বেজের কমপ্লিমেন্টারি যে নাইট্রোজেন বেজ আছে তাকে দিয়ে যায়। অর্থাৎ ওই পাশে যদি অ্যাডিনিন থাকে তাহলে ডিএনএ পলিমারেজ তাকে এনে দিবে, ডিএনএ পলিমারেজ থায়ামিন এনে দিবে, এবং কার কাছে এনে দিবে, এই আরএনএ প্রাইমারের কাছে এনে দিবে। এবং এইভাবেই আরএনএ প্রাইমারের 3 প্রান্ত ধরে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 যে এনজাইমটা আছে সে নতুন নতুন বেস পেয়ার যুক্ত করে এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সেখানে একটা নতুন হেলিক্স তৈরি হয়। এইভাবে যে হেলিক্সটা তৈরি হয় সেই হেলিক্সটাতে দেখা যায় যে আরএনএ পলিমারেজ এই এনজাইমটাতে আর এই মানে এই আরএনএ প্রাইমারের 3 নাম্বার কার্বনের সাথে এসে ডিএনএ পলিমারেজ নতুন বেস পেয়ার যুক্ত করতে পারছে, এবং এইভাবে দেখা যায় যে ডিএনএ পলিমারেজ যে নতুন হেলিক্সটা তৈরি করে সেটার মুখ হয় সবসময় 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম হয়। এবং এইভাবে হচ্ছে কি আমাদের আমাদের পুরো রেপ্লিকেশনের একটা হেলিক্স যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয় তাহলে তার কমপ্লিমেন্ট হেলিক্সটার মুখ কোন দিকে হবে, 3 প্রাইম টু 5 প্রাইম। এবং ডিএনএ মাতৃ ডিএনএ যে 2টা হেলিক্স ছিল, 2টা হেলিক্সের রেপ্লিকেশন আসলে দেখাতে যে 2 দিকে হয়, একটা যদি হয় 3 প্রাইম টু 5 প্রাইম তাহলে আরেকটা তার বিপরীত দিকে 5 প্রাইম টু 3 প্রাইম করে হয়, কারণ আমাদের ডিএনএ পলিমারেজ যে এনজাইম সে হচ্ছে কি সবসময় নতুন সৃষ্ট বা নতুন যে হেলিক্সটা তৈরি করে সেটা দেখাবে 3 প্রাইম টু 5 প্রাইম। এখন এই আমাদের যে সূত্রটি নিরবিচ্ছিন্ন ভাবে রেপ্লিকেশন ফর্ক, এখানে রেপ্লিকেশন ফর্ক বলতে বোঝানো হয় ডিএনএ সম্পূর্ণ ডিএনএ তো পেঁচিয়ে ছিল এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় প্যাচ খুলে গেছে, তাহলে বাকি অংশ কিন্তু প্যাচানো আছে, এবং এই যে যে অংশটাতে প্যাচ খুলে গেল বাকি অংশতে প্যাচ রয়ে গেল, এটার এটার প্রান্তের দিকে একটা গঠন তৈরি হয় ওয়াই আকৃতি, ওয়াই আকৃতির গঠনকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তো যে সূত্রটি নিরবিচ্ছিন্ন ভাবে রেপ্লিকেশন ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে সেটাকে বলা হয় লিডিং সূত্র। আর মাতৃ ডিএনএরই যে সূত্রটা হচ্ছে কি রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে বৃদ্ধি পায়, নতুন যে বৃদ্ধিটা হেলিক্সে ঘটতে থাকে সেটাকে বলা হয় হচ্ছে ল্যাগিং সূত্র। এই ল্যাগিং সূত্রের মাঝে মাঝে দেখা যায় যে গ্যাপ গ্যাপ তৈরি হয়, অর্থাৎ ল্যাগিং সূত্রটা খন্ড খন্ড ভাবে তৈরি হয়, এবং সেখানে আরেকটা এনজাইম কাজ করে লাইগেজ এনজাইমের কার্যকারিতায় পরবর্তীতে ল্যাগিং সূত্রকে প্রত্যেকটা খন্ড পরস্পরে যুক্ত হয়ে যায়। এবং আহ এই খন্ডগুলোকে সর্বপ্রথম বিজ্ঞানী ওকাজাকি লক্ষ্য করেন দেখে এই খন্ডগুলোকে বলা হয় ওকাজাকির খন্ড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি ডিএনএ যে মাতৃ ডিএনএ এর হেলিক্স গুলো ছিল তাদের কমপ্লিমেন্টারি বেস গুলো বসে গিয়ে নতুন দুটি হেলিক্স তৈরি হয়ে যায়, এবং যখন নতুন দুটি হেলিক্স তৈরি হয়ে যায় তখন আরএনএ প্রাইমার যেটা থাকে সে কিন্তু আলাদা হয়ে যায়, এবং পরবর্তীতে রেপ্লিকেশন কমপ্লেক্স
এগুলো হচ্ছে কি সরে আসে, এবং রেপ্লিকেশন কমপ্লেক্স সরে আসার ফলে ডিএনএ হেলিক্স গুলো আবার পরস্পর পেঁচিয়ে নতুন ডিএনএ তৈরি করে থাকে। তো কোনো কারণে এই বেস পেয়ার গুলো বসানোর সময় যদি কোনো একটা বেজে ভুল বসে যায়, যে অ্যাডেনিনের সাথে থায়ামিন বসার কথা ছিল সেখানে থায়ামিন না বসে গুয়ানিন বসে গেছে, কোনো কোনো একটা বেস পেয়ারের মধ্যে যদি এমন ধরনের ভুল হয় তাহলে ডিএনএ কিন্তু সেটা নিজের থেকে সংশোধন করতে পারে, এবং এটাকে বলা হয় প্রুফ রিডিং। ডিএনএ নিজে নিজে প্রুফ রিডিং করে নিতে পারে। এবং সেটা কিভাবে করে, যে রেপ্লিকেশন যে এরিয়াটাতে হয় সেই এরিয়াতে রেপ্লিকেশন হওয়ার পরে সেখানে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2 এবং আরো কিছু প্রোটিন মিলে একটা রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে। এই রেপ্লিকেশন রেপ্লিকেশন কমপ্লেক্স যেখানে কাজ করে, তারপরে সেখানে গিয়ে কারা কাজ করে এর একটা টিম বলা যায়, যে রেপ্লিকেশন কমপ্লেক্স টিমের পরে এই টিমটা গিয়ে হাজির হয় এবং তারা দেখে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে এই রিপেয়ার কমপ্লেক্স কি করে, সেটাকে সংশোধন করতে পারে, এবং সংশোধনের পরে কি হয়, সেই জায়গাটাতে হচ্ছে ঠিক হয়ে যায়। অর্থাৎ ডিএনএ যে রেপ্লিকেশন কমপ্লেক্স আছে তাদের পর রিপেয়ার কমপ্লেক্স দিয়ে যখন কাজ করে, তারা হচ্ছে দেখে যে কোথাও কোনো ভুল হইলো কিনা। কারণ রিপেয়ার কমপ্লেক্স যদি কোনো ভুল হওয়ার পরে সেটা ঠিক না করে, তাহলে পরবর্তীতে ডিএনএ যে পলিমারেজ থ্রি ছিল, থ্রি এনজাইম, যে আসলে মূলত নতুন হেলিক্সের বেস পেয়ার গুলোকে আরএনএ প্রাইমারের কাছে এনে দিত, সে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আর এইভাবে হচ্ছে কি একটি মাছের ডিএনএ থেকে দুটি নতুন ডিএনএ ও প্রতিলিপনটা ঘটে থাকে।